2001 সাল তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। শুধুমাত্র ভোলায় 200টা হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছিল, যার মধ্যে সবচেয়ে কম বয়সী যে মহিলাটা ছিল তার বয়স ছিল মাত্র 4 বছর। যে সরকারই আসুক না কেন, হিন্দুদের নিয়ে তারা কিন্তু গেম খেলতে ব্যস্ত ভাই। সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ভারত কিন্তু আমাদের একটা আবেগের জায়গা। পৃথক নির্বাচন ব্যবস্থা না হলে বাংলাদেশের কোনো সনাতনী ভোট কেন্দ্রে যাবে না। আমাদের উপর যে অত্যাচারটা নিপীড়ন হচ্ছে তার আমরা সুষ্ঠু বিচার না পেয়ে আমরা কিন্তু বাধ্য হয়ে নিজেদেরকে সংখ্যালঘু হিসেবে বলতে বাধ্য হচ্ছি। প্রিয় দর্শক, আই নিউজ বিডির সাম্প্রতিক বাংলাদেশের বিষয় নিয়ে আই এক্সক্লুসিভ অনুষ্ঠানে আমি জুয়েল আজম আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের বর্তমান রাজনীতি পরিস্থিতি, সংখ্যালঘুদের অধিকার প্রভৃতি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের অতিথির সাথে। আমাদের আজকের পুরো অনুষ্ঠান যে অতিথি হিসেবে আছেন শুভজিৎ চক্রবর্তী, গণমাধ্যম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটি। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতে আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেও কেন নিজেদের যখন পরিচয় দেন, তখন একজন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় হিসেবে পরিচয় দেন? প্রথমত ধন্যবাদ তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দ্বিতীয়ত যে আপনি প্রশ্নটা করেছেন যে বাংলাদেশে জন্মগ্রহণ করেও কেন আমি নিজেকে সংখ্যালঘু হিসেবে পরিচয় দিই। এখানে সংখ্যালঘু হিসেবে আমরা আগে পরিচয় দিতাম না, বা রিসেন্টলি বা কিছুদিন আগের যে কার্যক্রম বাংলাদেশের বা আমাদের হিন্দুদের ধর্মীয় অনুভূতি, আমাদের উপাসনালয় সবকিছু মিলিয়ে আমাদের উপর যে অত্যাচারটা নিপীড়ন হচ্ছে তার আমরা সুষ্ঠু বিচার না পেয়ে আমরা কিন্তু বাধ্য হয়ে নিজেদেরকে সংখ্যালঘু হিসেবে বলতে বাধ্য হচ্ছি। কারণ দেখেন, বাংলাদেশের যে পরিস্থিতি 5 তারিখের পরে কিন্তু আমরা বাংলাদেশ সরকারকে সাপোর্ট করেছি, বা আমরা বলেছি আমাদের হিন্দু মহাজোট থেকে যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, যেগুলো হচ্ছে সেগুলো রাজনৈতিক সম্পৃক্ত, সাম্প্রদায়িক না। কিন্তু দিন যতই যাচ্ছে ততই কিন্তু সংখ্যালঘু নির্যাতনের যে বিষয়টা গভীর হচ্ছে। 5 তারিখের পর থেকে এখনো পর্যন্ত আমরা হিসাবে 52টা ডিস্ট্রিক্টে কয়েক হাজার হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, মন্দির ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, হিন্দু নারীদের ধর্ষণ করা হয়েছে। সুতরাং এটার যদি সঠিক বিচার আমরা না পাই, তাহলে অবশ্যই আমরা নিজেদের সংখ্যালঘু হিসেবে দাবি করতেই পারি। এই যে আপনি বললেন যে আপনাদের সঠিক বিচার না পেলে, আমার 5 তারিখের পরে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন করা হয়েছে, কয়েক হাজার আপনি উল্লেখ করলেন বাড়িঘর পোড়ানো হয়েছে। কিন্তু আপনারা সরকারকে সহায়তা করার জন্য বললেন যে আ এগুলো রাজনৈতিক উদ্দেশ্যের কারণে করা হয়েছে। রাজনীতির সহিংসতা নেই এজন্যে। তাহলে এই যে ৫ তারিখের আগে যে বাংলাদেশ ছিল আওয়ামী লীগ শাসনামলে, ঠিক সেই সময় আপনাদের সরব উপস্থিতি কেন ছিল না? দেখেন, 5 তারিখের আগে এবং পরে না, হিন্দু নির্যাতনের যে ইতিহাসটা, এটা যদি আমি আপনাকে শুরু থেকে বৃত্তান্ত করি, তাহলে 2001 সাল থেকে আমরা শুরু করি। 2001 সাল তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। যখন শুধুমাত্র ভোলায় 200টা হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছিল, যার মধ্যে সবচেয়ে কম বয়সী যে মহিলাটা ছিল তার বয়স ছিল মাত্র 4 বছর। আর সবচেয়ে বেশি যে বয়সের মহিলাটা ছিল তার বয়স ছিল 70 বছর। যশোরের মনিরামপুরে না হলেও 60টি বাড়িতে এমনভাবে নির্যাতন করা হয়েছে, তাদের বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। ধর্ষণ হয়েছে 20টির অধিক। তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখনও কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি বা বিচার করেনি। 2011 সালে যখন নতুন সরকার ক্ষমতায় আসলো, তখন এইটার একটা বাংলাদেশ হাইকোর্ট থেকে বিচার বিভাগীয় কমিশনকে একটা নির্দেশ দিল যে এটা তদন্ত করার। 2011 সালে নির্দেশ দিল, সেটার ফলাফল আসলো 2013 সালে। ফলাফলটা কি দাঁড়ালো? ফলাফলটা দাঁড়ালো বাংলাদেশে না হলে 25,000 হিন্দু টার্গেট ছিল নির্যাতন নিয়ে, এবং আপনার সে সাথে জড়িত ছিল বাংলাদেশের বড় বড় দুটো রাজনৈতিক দল, এবং তখনকার কিছু মন্ত্রী এবং সংসদ সদস্য জড়িত ছিল। তারপর এক নাগারে যখন আওয়ামী লীগ সরকার 17 বছর ক্ষমতায় ছিল, কম নির্যাতন হয় নাই ভাই। 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত এএসকের একটা প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশে না হলে 1800+ সংখ্যালঘু নির্যাতন হয়েছে। 1800+। তার বিচার আমরা কয়টা পেয়েছি আপনি বলতে পারবেন? 2022 সালে শুধু জুলাই থেকে 23 সাল পর্যন্ত 1045টি হিন্দু নির্যাতন হয়েছে। তার ভেতর 45টি ছিল মার্ডার, হিন্দু মার্ডার। 59টা ছিল ধর্ষণ, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, দোকান লুটপাট, এমনকি আমাদের যে আমরা পূজা করি আমাদের প্রতিমা, সেগুলো ভাঙচুর করা হয়েছে। এগুলোর প্রতিবাদ আওয়ামী লীগ সরকার করেছে। যে সরকারই আসুক না কেন, হিন্দুদের নিয়ে তারা কিন্তু গেম খেলতে ব্যস্ত ভাই। হিন্দুদের যে এই যে নির্যাতনগুলো হচ্ছে তার প্রতিবাদ কোনো সরকার কি সঠিকভাবে করেছে? আওয়ামী লীগের আমলে পায়নি, বিএনপির আমলে পায় নাই, এখন ইন্টার গভর্নমেন্ট যেটা আসছে সেটা আমাদের সঠিক বিচার দিচ্ছে না। হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, আপনাদের প্রতিমা ভাঙা হচ্ছে, সঠিক বিচার পাচ্ছেন না। আওয়ামী লীগের আমলে
এই মুসলমান যে সম্প্রদায়, এ সম্প্রদায়ে অনেককে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, দর্শন করা হয়েছে। কিন্তু তারা যখন বিচারটা চায়, তখন তো তারা তাদের যে নাম বলা হয়, নামের আগে কখনো সম্প্রদায়টা উল্লেখ করে না যে একজন মুসলমান ধর্মের একজন নারীকে দর্শন করা হয়েছে। কিন্তু যখন আপনারা আপনাদের অধিকার চাইতে যান, ঠিক সেই মুহূর্তে কেন বলেন যে হিন্দু নারীকে দর্শন করা হয়েছে? এই হিন্দুটা লাগিয়ে আপনারা কি আ নিজেদেরকে আলাদা করে নিচ্ছেন না? যে বাংলাদেশের পুরো একটা জনগোষ্ঠী থেকে? দেখেন, আপনি যে প্রশ্নটা করলেন যে আপনাদের মুসলিম সমাজেও অনেক নির্যাতন হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে এবং হিন্দুদের হচ্ছে, কিন্তু আমরা নামের শুরুতে কেন হিন্দু নির্যাতনটা লাগাই বা হিন্দু নারী বা হিন্দু পুরুষ কেন লাগাই? দেখেন, বাংলাদেশে যদি আনুপাতিক সংখ্যা হিসাব করেন তাহলে বাংলাদেশে তো 90% মুসলিম। হিন্দুর সংখ্যা কত আছে? শতকরা 8%। সেক্ষেত্রে আপনি যদি তুলনামূলকভাবে আপনি ইতিহাসটা দেখেন তাহলে দেখবেন যে মুসলিম ভাইদের বা বোনেদের বা মাদের যে পরিমাণ নির্যাতন হয়েছে তার কয়েক গুণ বেশি হিন্দু নির্যাতন হয়েছে। তখন আমরা ভাই কিন্তু বাধ্য হয়ে আমরা আমাদের নামের শুরুতে হিন্দু নির্যাতনটা লাগাতে বাধ্য হচ্ছি। কারণ আমরা যদি কোনো সরকারের কাছে সঠিক বিচার না পাই তাহলে তো এটা আমাদের হিন্দু নির্যাতন বলতে আমাদের কোনো বাধা নেই বা আমাদের কোনো হচ্ছে না। এই যে বারবার আপনারা যখন বিভিন্ন বক্তৃতায় কিংবা গণমাধ্যমে যখন বলেন যে হিন্দু নির্যাতন হচ্ছে, এটা কি আপনাদের যারা হিন্দু সম্প্রদায় রয়েছে বা সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে উদ্বুদ্ধ করছে না যে এ দেশটা তাদের জন্য নিরাপদ না? এ বিষয় নিয়ে কি বলবেন? এই দেশ আমাদের জন্য নিরাপদ না, অবশ্যই এটা ভুল কথা। কারণ বাংলাদেশে যেহেতু জন্মগ্রহণ করেছি সেহেতু বাংলাদেশের একটা আইন আছে। আইন সবার জন্য সমান এবং আমরা এই দেশে নিরাপদ বোধ করতে পারছি না আসলে এই মুহূর্তে। যে পরিমাণে আমাদের ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, তারপর গুম হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এখন আমরা এই মুহূর্তে এখন কি আমরা সাপ আ ভো মানে সরি অতীতেও আমরা কিন্তু নিজেদের নিরাপত্তা সঠিকভাবে সরকার যদি দিতে না পারে, তাহলে আমরা কিভাবে নিজেরা নিরাপত্তা বোধ করব বাংলাদেশে? আর বাংলাদেশে যেহেতু আমাদের জন্মভূমি, সেক্ষেত্রে আমি সরকারের কাছে আশা রাখবো ভবিষ্যতে যারা আসবে বা এখন যারা আছে, আমরা শুধু আমাদের সঠিক যে নিরাপত্তাটা এটা দিতে পারলে বাংলাদেশি হিন্দুরা কিন্তু আর কিছু চায় না। ৫ই আগস্টের পরে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আ বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তারপর ভারতের অ্যা যারা নিরাপত্তায় রয়েছে সীমান্তরক্ষী, তারা তাদেরকে বাধা দেয় অনুপ্রবেশে। কেন বাংলাদেশই ছাড়তে হবে একটা সরকার পতনের পরে? যে সরকার আওয়ামী ফ্যাসিজম ছিল, তাদের পতনের পরে কেন আপনাদেরকে এ দেশ ছাড়তে হবে? যে দেশ আপনাদের। আপনি বললেন যে সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছে এবং ভারতীয় গণমাধ্যম সেটাকে তুলে ধরেছে। আমরাও দেখতে পেয়েছি। এগুলোর সাথে যারা আ পালিয়ে গিয়েছে তারা দেখবেন সীমান্ত অন্তর্বর্তী এলাকার লোকজন বা কিছু ভেতর থেকে গিয়েছে তারা কারা? যারা আগের যে সরকারটা ছিল তাদের সাপোর্ট করতো বা তাদের অনুসারী ছিল। এমন হয় না যে একটা সরকার পতন হওয়ার পর আরেকটা সরকার যখন আসে তখন যারা ওই সরকারকে সমর্থন করতো তাদের উপর বেশি রাগ থাকে। কিছু, কিছু মানুষ এই ভয়তে চলে গেছে। আবার কিছু, কিছু মানুষ এমন মনে করেছে যে বাংলাদেশ তাদের জন্য নিরাপদ না। এটা সম্পূর্ণ তাদের মেন্টালিটির উপর নির্ভর করে। কিন্তু যতটুকু না হয়েছে তার থেকে বেশি কিন্তু ভারতীয় যে গণমাধ্যম এটা প্রকাশ করেছে। অনেকেই মনে করতে পারে যে সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ভারত কিন্তু আমাদের একটা আবেগের জায়গা বা আমরা ভারতকে সবসময় সাপোর্ট করি। এটা অনেকে মনে করে। এটা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখাই যায়। এটা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। ভারতের প্রতি আমাদের কোনো আবেগ নাই। হ্যাঁ, আবেগ আছে কি? ভারতে আমাদের হিন্দুদের বা আমাদের সনাতনী ধর্মের অনুসারী যারা যত বড়, বড় তীর্থস্থান যেমন বৃন্দাবন, গয়া, কাশী, তারপরে আছে কেদারনাথ সহ অনেক আমাদের যে ধর্মীয় তীর্থস্থানগুলো সম্পূর্ণ ভারতে অবস্থিত। শুধুমাত্র যে তীর্থস্থানগুলো সেটার আবেগ আমাদের ভারতের উপর। তাছাড়া সংখ্যাগরিষ্ঠ হিসেবে ভারতের প্রতি আমাদের কোনো আবেগ নাই। কারণ বাংলাদেশ আমরা জন্মগ্রহণ করেছি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা যেটাকে বলি। কিন্তু এত করেও কিন্তু বাংলাদেশের হিন্দুরা তাদের যে সঠিক অধিকার সেটা পাচ্ছে না। আচ্ছা, আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি। ধরেন আপনার যিনি বাড়ির পাশে একজন মুসলমান বাড়ি আছে। যে ঠিক তার পাশে প্রতিবেশী হিসেবে হিন্দু সম্প্রদায়ের একজনের বাড়ি। তো স্বাভাবিকভাবে হয় না যে ২ টা পরিবার যখন পাশাপাশি বাড়ি হয়, কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হতেই পারে। ঠিক এই ইস্যুগুলো আমরা দেখি যে অনেক সময় প্রতিবেশী হিসেবে যে ঝামেলাগুলো, সেগুলোকে হিন্দু নির্যাতনের একটা ঝামেলা হিসেবে তুলে ধরা হচ্ছে। এগুলো কেন হচ্ছে? দেখেন, আপনি যে কথাটা বলেছেন এটা আমি আসলে কিভাবে বোঝাই আপনাকে যে ২ টা পাশাপাশি থাকলে সেটা যদি আপনার ফ্যামিলিগত বা সামাজিকভাবে একটা নির্যাতন হয় সেটাকে কিন্তু সংখ্যালঘু নির্যাতন আমরা কেন বলতেছি? বিষয়টা হচ্ছে এমন দেখেন যখন নির্যাতনের মাত্রাটা অধিক থেকে অধিকতর হয়ে যায়, অধিক থেকে অধিকতর
তখন কিন্তু এটাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে ধরে। কারণ আপনার সাথে আমার দ্বন্দ্ব, আপনি মুসলিম, আমি হিন্দু, আমাদের দুজন পাশাপাশি। তখন দেখা গেল কি যে ঝামেলা হতে পারে মুখে, কিন্তু তখন যখন দেখা যায় দলবদ্ধভাবে ধর্ষণ, দলবদ্ধভাবে খুন, মেরে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া, তখন এটাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবেই আখ্যা দেওয়া যেতে পারে। আপনি যেটা বললেন যে পাশাপাশি যে ফ্যামিলিগত দ্বন্দ্ব বা পাশাপাশি প্রতিবেশী হিসেবে থাকার কারণে যে দ্বন্দ্ব, এটা ভাই হয় না? আমরাও তো গ্রামের ছেলে, আমরাও গ্রামে বসবাস করেছি, আমাদের পাশে মুসলিম ভাইরা আছে। কিন্তু ওই যে দ্বন্দ্বটা ওইটা কিন্তু মুখে মুখে শেষ হয়ে যায়। ধর্ষণ, গুম, খুন, তারপর ভাঙচুর, লুটপাট এসব কিন্তু হয় না। যেগুলো হচ্ছে এগুলো কিন্তু একটা দেখে না, সেখানে অনেক হিন্দু থাকে, মুসলিম, মুসলিম বলবো না, এই দাঙ্গাটা বাঁধানোর চেষ্টা করে এবং সংখ্যালঘু নির্যাতনটা করে। আমরা যদি জুলাই আন্দোলন নিয়ে বলি, জুলাই আন্দোলনে হিন্দু সম্প্রদায়ের প্রায় ৯ জন শহীদ হন। এই যে জুলাই আন্দোলনে হিন্দু সম্প্রদায়ের একটা বিশেষ অবদান, সেই অবদানকে আপনারা কিভাবে উদযাপন করছেন বা তুলে ধরছেন? এই যে এটাকে আমাদের ৯ জন তো সরকারি হিসেবে আমরা হিসাব করে দেখেছি, আমাদের প্রায় ১০০ ঊর্ধ্ব, ১০০ ঊর্ধ্ব না, একটু কম আছে আরকি। আমাদের হিন্দু ভাইয়েরা বা বিভিন্ন পর্যায়ের লোকজন কিন্তু মার্ডার হয়েছে, বা আ যে ৫ তারিখে জুলাই আন্দোলনের ঘটনা, তারা কিন্তু খুন হয়েছে। কিন্তু এটাকে আমরা উদযাপন করতে পারতাছি না ভাই। এটা আমাদের যে অবদানটা, এটা আমরা কিভাবে উদযাপন করব? ৫ তারিখের পরে এই পর্যন্ত ৫২ টা ডিস্ট্রিক্টে কয়েক হাজার হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। মন্দির ভাঙচুর করা হয়েছে। এই রিসেন্টলি আপনি দেখেন খিলক্ষেতের যে বিষয়টা হয়তো আপনি অবগত আছেন। ওখানে রেলওয়ের জায়গার পাশে একটা আমাদের অস্থায়ী দুর্গা মন্দির ছিল। সেটা রেলওয়ের জায়গায় যতটুকু জানতে পেরেছি। এখন অস্থায়ী জায়গায় যদি আমরা সরকারি জায়গায় মন্দির করি বা অস্থায়ীভাবে করি, সেটা কিন্তু আমাদের নোটিশ দিলে আমরা উঠিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু সম্পূর্ণ বিনা নোটিশে সরকারি প্রোটোকল নিয়ে যেভাবে বুলডোজার দিয়ে আমাদের প্রতিমাগুলো ভেঙেছে, সে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে, এগুলো আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে না? তারপরে দেখেন যশোরের অভয়নগরে এই যে কিছুদিন আগে রিসেন্টলি হিন্দুদের, নিরীহ হিন্দু, তারা একজনের সাথে দ্বন্দ্ব করে ১৮ টা নিরীহ হিন্দু বাড়ি পুড়িয়ে দিয়েছে। লালমনিরহাটে পিতা-পুত্রকে যেভাবে সবার সামনে মারা হয়েছে, সেটা অবশ্যই খারাপ করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, তারা একটা কথা বলেছে যে এখানে ধর্ম অবমাননা করেছে। ধর্ম সবার একটা ইমোশনাল এর জায়গা। ধর্ম অবমাননা করলে তার শাস্তি হবে। অবশ্যই সেটা আমি করি, আপনি করুক বা তারা করুক, সেটার শাস্তি হবে। কিন্তু সেখানে যে মব জাস্টিসটা করেছে, একটা ৭৫ বয়স ঊর্ধ্ব একটা লোকের সাথে, ওনার নাম সম্ভবত বিষ্ণুপদ শীল এবং পরেশ শীল। তাদেরকে যেভাবে সবার সামনে পিটিয়েছে এবং সেখানকার ওসি কিন্তু স্টেটমেন্ট দিয়েছে কোনো তদন্ত ছাড়াই যে বিষয়টা কি হয়েছে। তিনি স্টেটমেন্ট দিয়েছে তাদেরকে এমনভাবে মামলা দিবেন, হয় যাবজ্জীবন কারাদণ্ড, না হলে ফাঁসি হবে। ওসির এই যে মনোভাবটা, এটা সাম্প্রদায়িক মনোভাব না? আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, ওসি যে মনোভাবটা, এটা কি সাম্প্রদায়িক মনোভাব না? কিভাবে আমরা তাহলে অসাম্প্রদায়িক বাংলাদেশে বলব? অসাম্প্রদায়িক এই যে আপনি উদাহরণটা টানলেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, যখন ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনটা হলো, কি তার পর মুহূর্তে আমরা দেখলাম যে যারা এই আন্দোলনে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, সে সকল ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে সবাই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে যে বিভিন্ন জায়গায় যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, আইনশৃঙ্খলার যে স্থিতিশীলতা নেই, এই সুযোগটা নিয়ে কেউ যেন কোনো অরাজকতা তৈরি না করতে পারে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি। তখন তারা বিভিন্ন জায়গায় প্রটোকল হিসেবে দাঁড়িয়েছে, কেউ মন্দির পাহারা দিচ্ছে। ওই বিষয়গুলো কিভাবে নেবেন আপনি? অবশ্যই সেটা ভালো বিষয় এবং সেটার সাথে আমিও একমত। কারণ দেখুন ৫ তারিখের পরে, ৫ তারিখ রাত থেকে ঢাকার বড়, বড় যে মন্দিরগুলা, ঢাকেশ্বরী মন্দির, রমনা মন্দির, তারপর রামসীতা মন্দির সহ বিভিন্ন যে মন্দিরগুলো, আমরাই কিন্তু লিড দিয়ে সেখানে আমাদের যে কর্মীগুলো আছে, আমরা সেখানে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। যাতে দুষ্কৃতিকারীরা এসে মন্দিরগুলো ভাঙচুর করতে না পারে এবং এটাকে একটা সাম্প্রদায়িক ইস্যু বানাতে না পারে। আমাদের সাথে শিবিরের, তারপর ইসলামী আন্দোলন সহ মুসলিম সম্প্রদায়ের যে ভাইরা সবাই কিন্তু আমাদের সাথে এসে আমাদের ঢাকেশ্বরী মন্দিরে একসাথে ১ সপ্তাহ পাহারা দিয়েছে। রমনা কালী মন্দির, রামসীতা মন্দির সব জায়গায় তারা পাহারা দিয়েছে। এজন্য আমরা তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ। তখন যে বিষয়টা দেখেন, তখন কিন্তু একটা রাজনৈতিক দল চাচ্ছিল যে হিন্দুদের উপর অত্যাচার করে এটাকে একটা সাম্প্রদায়িক ইস্যু বানিয়ে নতুন করে আবার একটা ঝামেলা সৃষ্টি করা। কিন্তু এটা আমরা হতে দিই নাই এবং তারা হতে দেয় নাই। এই কারণে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু যখন পরিস্থিতিটা সাধারণ হয়ে গেল বা সবকিছু বাদ দিয়ে নতুন একটা সরকার বাংলাদেশকে চালানো শুরু করলো, তারপর থেকে দেখা যাচ্ছে একের পর এক হিন্দু নির্যাতন হচ্ছে। এটা কারা করছে, কি করছে আমরাও কিন্তু জানি না।
কোনো রাজনৈতিক দল করছে বা কোনো মৌলবাদী গোষ্ঠী করছে বা কোনো জঙ্গি সংগঠন করছে আমরা জানি না, কিন্তু এটার যে একটা সুষ্ঠু তদন্ত, এটা বাংলাদেশ যে ইন্টার গভর্নমেন্ট, এটার বিচার করা উচিত ছিল না? কিন্তু কি বিচার করেছে? বিচার পেয়েছি। আমাদের প্রতিবেশী দেশ ভারত। ভারত যে বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে প্রায় সময় দেখা যায় যে তারা তাদের মিডিয়ায় যখন যেটা মনে চায় সেভাবে বাংলাদেশ নিয়ে উপস্থাপন করে। সবচেয়ে বেশি বিষয় হচ্ছে ৫ই আগস্টের পরে এটার প্রভাবটা বেড়েছে বেশি। ভারতের মিডিয়া প্রোপাগান্ডা নিয়ে আপনাদের অবস্থানটা কি? ভারতের যে মিডিয়া প্রোপাগান্ডা তিলকে তাল করে, যেমন ভারতের একটা উল্লেখযোগ্য টিভি চ্যানেল আছে রিপাবলিক বাংলা, সেখানকার একটা রিপোর্টার এমনভাবে উপস্থাপন করে মনে হচ্ছে সবকিছু হচ্ছে, কিন্তু হচ্ছে যা হচ্ছে তার থেকে বেশি প্রচার করতেছে। কারণ দেখেন, ভারতের কিন্তু বাংলাদেশের একটা রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ততা আছে এবং তারা এই সংখ্যালঘু ইস্যুটা নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করে সেই দলটাকে আবার ঢুকাতে চায়। এই কারণে ভারতের যে মিডিয়াগুলো সেগুলো কিন্তু এই সংখ্যালঘু ইস্যুটাকে ওদিক থেকে অধিকতর প্রচার করছে এবং যেটা হচ্ছে না সেটাও প্রচার করছে। কিন্তু হ্যাঁ, হচ্ছে। যেগুলো হচ্ছে সেগুলো সঠিক প্রচার না করে বা মনে করেন যে যদি 90% প্রচার করছে কিন্তু সেখানে ঘটছে কত 50%। এই ভারতের মিডিয়াটার সাথে আসলে আমাদের যায় না। বাংলাদেশে আপনারা মাইনরিটি পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায়। ঠিক ভারতেও মুসলমান সম্প্রদায় রয়েছে। আমরা প্রায় সময় দেখি যে সেখানে মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে কিংবা তাদের নামাজ পড়া অবস্থায় পুলিশ সেখানে গিয়ে হামলা চালাচ্ছে। আর ঠিক সেই দৃশ্যগুলো নিয়ে তো আপনারা কথা বলছেন না যে আপনাদের যে ভারতের একটা সমস্যা তৈরি হলে সেটাকে আমি বাংলাদেশ থেকে যে সেটা সমাধান করতে পারবো বা বাংলাদেশে বলে কথা বলে সমাধান করতে পারবো, বা বাংলাদেশে যে সংখ্যালঘু আছে তাদের নির্যাতন হলে ভারত কি বাংলাদেশে ভারতে বসে সেটা সমাধান করতে পারবে? পারবে না। তাদের দেশ তারা যেভাবে পরিচালনা করছে করুক, সেটা দিয়ে আমাদের দেখার বিষয় না। ভারত আমাদের আবেগের জায়গা না। আমাদের বাংলাদেশে যে সংখ্যালঘুটা নির্যাতন হচ্ছে সেটার বিচার কেন করছে না বাংলাদেশ? আপনারা প্রায় সময় যে দেশ ত্যাগ করতে চান, ভারতে আশ্রয় নিতে চান। আপনি তো বাংলাদেশে বসবাস করছেন। এই দেশটাই আপনার। আপনি যখন এই দেশের কোনো বিষয়ে অধিকার পাবেন না, আপনি অধিকারের জন্য কথা বলবেন। আপনি আরেকটা দেশকে আশ্রয় হিসেবে কেন বেছে নিচ্ছে? দেখেন, বাংলাদেশের একটা হিন্দু অংশ মনে করে তারা ভারতে যেয়ে বেশি নিরাপদ, কারণ ভারত সংখ্যাগরিষ্ঠ দেশ। কিন্তু এটা আসলে আমি এবং আমার যে সংগঠন বা আমার সংগঠনের কর্মীগুলো এটা আমরা মনে করি না। মনে করি না কারণ আপনাদের সম্প্রদায় কি মনে করে? আমাদের সম্প্রদায়ের কিছু অংশ মনে করে যে ভারতে গেলে তারা নিরাপদ, কারণ সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে। কিন্তু এটা আমি মনে করি না বা আমাদের সংগঠনের কেউ মনে করে না। অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু বাংলাদেশে থেকে নিজেদের অধিকার আন্দোলন আদায় করার জন্য আন্দোলন করে যাচ্ছি। কেন আমরা চাইলে পারতাম না ভারতে পালিয়ে যেতে বা ভারতে চলে যেতে? আমরা গিয়েছি, আমরা যাইনি। যারা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে তাদের মানসিকতা খারাপ। তারা বাংলাদেশের প্রতি তাদের কোনো ভালোবাসা নেই। তারা মনে করে যে ভারতে তারা নিরাপদ। তারা যদি নিরাপদ ভারতে যায় তারা ভারতে যায়, ভালো থাকুক, সমস্যা নেই তো। আমরা যারা বাংলাদেশে আছি, আমরা এখনো মনে করি অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা নিজেদের অধিকারটা কিভাবে আদায় করব সেভাবে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং ভবিষ্যতে আমরা করে যাব। আমরা তবুও বাংলাদেশ ছাড়বো না, কারণ বাংলাদেশ আমাদের মাতৃভূমি। সামনে নির্বাচন আসছে, নির্বাচনের কথা হচ্ছে। আপনাদের অবস্থানটা কি আগামী নির্বাচন নিয়ে? আগামী নির্বাচন নিয়ে আমাদের যে অবস্থানটা সেটা আমি আপনাকে সরাসরি বলে দিই। আমাদের সংগঠন থেকে এবং কয়েকটা সংগঠন মিলে এক হয়ে আমরা এটা নির্দেশনা দিয়েছি যে পৃথক নির্বাচন ব্যবস্থা না হলে বাংলাদেশের কোনো সনাতনী ভোট কেন্দ্রে যাবে না এবং ভোট বর্জন কর্মসূচি গ্রহণ করবে। পৃথক নির্বাচনী ব্যবস্থা এটা আপনারা কোন পদে নিতে চাচ্ছেন? বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এ নিয়ে কোনো স্টেটমেন্ট বা কোনো আলোচনা হয়েছে কি আপনাদের এই বিষয়গুলো নিয়ে? হ্যাঁ, অবশ্যই আলোচনা হয়েছে। পৃথক নির্বাচন ব্যবস্থা বলতে আমরা কি বুঝাই? এই যে সম্প্রদায়ের ভোটাররা সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠাবে। যেমন ৩৫০ টি আসনের ভেতর আমরা শতকরা আনুপাতিক হিসাব করলে ২৯০ টা মুসলিম ভাইদের ভোটে মুসলিম প্রতিনিধি নির্বাচিত হবে। ৫১ টা হিন্দুদের ভোটে হিন্দুরা নির্বাচিত হবে। ৩ টা বৌদ্ধদের ভোটে বৌদ্ধরা নির্বাচিত হবে এবং ১ টা আসন খ্রিস্টানদের ভোটে খ্রিস্টানরা নির্বাচিত করে সংসদে পাঠাবে। কারণ দেখেন, ২০০১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত যতটুকু ইতিহাস আমি জানি, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেখানে হিন্দু প্রতিনিধি থাকে সর্বোচ্চ হলে ৪ থেকে ৫ জন। কিন্তু হয় তারা আওয়ামী হিন্দু বা বিএনপি হিন্দু, জামাতে হিন্দু। তারা যে সরকারের অধীনে নির্বাচন করে জয়লাভ করে সংসদে যায় সেই সরকারের সুখ-দুঃখ নিয়ে কথা বলে। তারা কিন্তু হিন্দুদের কোনো স্টেটমেন্ট নিয়ে কথা বলে না। তারপরে এই যে কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেখানে যে দ্বাদশ সংসদ নির্বাচন হলো, এখানে হিন্দুদের প্রতিনিধি ছিল বা হিন্দুদের প্রতিনিধি বলব না, এটা আওয়ামী লীগের প্রতিনিধি ছিল ১১ জন বা হিন্দু সংসদ সদস্য ছিল। তাদের কি দেখেছেন হিন্দুদের বিষয়াবলী নিয়ে কোনো কথা বলতে সংসদে? তারা কিভাবে তাদের সিট বাঁচাবে সেটা নিয়ে কথা বলে পারে না। তাহলে তো আমাদের এমন প্রতিনিধি দরকার নেই। উপদেষ্টা পরিষদ গঠিত হলো ৫ তারিখের পরে। উপদেষ্টা পরিষদে
কোনো হিন্দু প্রতিনিধি আছে? একজন আছে, ওনার নাম বিধান রঞ্জন স্যার। আপনি কি চিনেন বা বাংলাদেশের কোনো সনাতনী চিনে বিধান রঞ্জন কে বা কোন উপদেষ্টা? আমিও তো এখনো জানি না যে সে কোন পদে উপদেষ্টা আছে বা কোন উপদেষ্টা মণ্ডলীতে নিযুক্ত আছে। এই যে হিন্দু নির্যাতনগুলো হচ্ছে তার কোনো স্টেটমেন্ট দেখেছেন? দেখেননি। এই যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা, জেলা অনুযায়ী ৫৬৪টি মডেল মসজিদ তৈরি করেছে। এটা খুবই ভালো কথা, কারণ আমার মুসলিম ভাইয়েরা সেটা প্রার্থনা করবে। অবশ্যই একটা ভালো কাজ করেছে। কিন্তু সংখ্যালঘু বা সংখ্যানুপাতিক হারে আমরা উপজেলা বাদ দিলাম, জেলা বাদ দিলাম, প্রত্যেকটা বিভাগে একটি করে মডেল মন্দির দাবিদার ছিলাম না বা করতে পারত না? করেছে? করিনি। সুতরাং আমরা চাচ্ছি এর একটা সুষ্ঠু সমাধান। আমরা আওয়ামী হিন্দু হতে চাই না, বিএনপি হিন্দু হতে চাই না বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হয়ে আমরা হিন্দু হয়ে আমাদের প্রতিনিধি আমরা সংসদে পাঠাতে চাই। যাতে আমরা আমাদের আ যে দাবিগুলো আছে বা আমাদের সমস্যা আমরা তাদের মাধ্যমে তুলে ধরতে চাই। বাংলাদেশ ইন্টার গভর্নমেন্টের কাছে স্টেটমেন্ট জমা দিয়েছি। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছি। কিছু দল আমাদের সমর্থন করেছে বা বলেছে যে এটা হলেও ভালো হয়। কিছু দল সমর্থন করেনি এবং আমরা এই যে পৃথক নির্বাচন ব্যবস্থা নিয়ে আমরা এই যে কাল শুক্রবারে ৫২টি ডিস্ট্রিক্টে আমরা আমাদের বিক্ষোভ সমাবেশ করেছি এবং নেক্সট উইকে আমরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিব যদি আমাদের দাবি তুলে না ধরা হয়। আপনাদের হিন্দু নির্যাতন হচ্ছে কিংবা হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে, এই দাবিগুলো আপনি তুললেন। ঠিক বাংলাদেশে আওয়ামী ফ্যাসিজমের যে মসনদ সেটা ভাঙার জন্য যে হিন্দুরা, সনাতন ধর্মাবলম্বীরা প্রাণ দিল। আপনি সরকারি হিসেবে ৯ জন, আপনার কাছ থেকে জানলাম যে প্রায় ১০০ উপরে গেল সংখ্যাটা। তাদের যে শহীদ হলো এদেশের জন্য জুলাই বিপ্লব আন্দোলন করে, তাদের অধিকার আদায়ে আপনারা কবে মাঠে নেমেছেন, রাজপথে কথা বলেছেন যে সরকারের কাছে যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এই যে শহীদ হলো, তাদের বিচার নিয়ে কোনো কথা বলেছেন আপনারা? এটা নিয়ে আমরা কোনো কথা বলি না। আর এটা কথা বলার বিষয়ও না। কারণ বাংলাদেশে আজ হিন্দু হিসেবে আমাদের কিন্তু আন্দোলনে যাওয়াটাও ঠিক ছিল এবং আমরা আন্দোলন করেছি। সেখানে আমাদের মুসলিম ভাইরাও খুন হয়েছে, আমাদের হিন্দু ভাইরাও খুন হয়েছে একটা অধিকার আদায়ের জন্য। তখন কিন্তু সাম্প্রদায়িক ইস্যুটা ছিল না। সাম্প্রদায়িক ইস্যুটা কখন তৈরি হলো? যখন এই যে পরিস্থিতিটা সাধারণ হলো বা পরিস্থিতিটা একটা হলো, তখন তারপর থেকে যে সাম্প্রদায়িক ইস্যুটা শুরু হয়েছে। তখন থেকে আমাদের যে কার্যক্রমগুলো হয়েছে, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য কথা বলেছি। কিন্তু আপনি যেটা বললেন যে আমাদের হিন্দু ভাইদের খুন করা হয়েছে, সেখানে আমরা কেন সরকারের কাছে বিচার চাচ্ছি না বা চেয়েছি কিনা? আমার মুসলিম ভাইদেরও তো খুন করা হয়েছে। প্রায় ১৫০০ থেকে ২০০০ মুসলিম ভাইদের খুন করা হয়েছে। তারা তো বিচার চায়নি। হ্যাঁ, এই যে যারা জুলাই আন্দোলন করেছে, তারা কিন্তু আ বিচার বারবার চাচ্ছে, রাজপথে নামছে জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের জন্য। এই জুলাই মাসব্যাপী তারা কাজ করে যাচ্ছে। ঠিক আমি এই সুরে আপনাকে এই প্রশ্নটা এইজন্য করলাম যে, যারা হিন্দু সম্প্রদায় ছিল সংখ্যালঘু, তারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, ঠিক সেখানে শহীদ হয়েছে। একই সাথে মুসলমান সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়। তাহলে আপনারা যখন অধিকারটা চাইলেন বা বিচারটা চাইবে, তখন তো আপনারা এই জুলাই মাস চলতেছে এখন বর্তমানে। আপনারা তাদের সবাই অধিকার, সর্বজনীন অধিকারে তো চাওয়া উচিত যে জুলাই বিপ্লব নিয়ে কথা বলা উচিত। এত বড় একটা আন্দোলন সংগ্রাম চলে গেল। জুলাই বিপ্লবটা যখন হলো তখন কিন্তু একটা অধিকারের জন্য সমগ্র বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু আন্দোলনে নেমেছিল এবং একটা অধিকার আদায়ের জন্য। তখন কিন্তু হিন্দুও ছিল না, মুসলিম ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না। তখন আমরা মানুষ হিসেবে আন্দোলনটা করেছিলাম একটা সরকারের বিরুদ্ধে বা একটা অধিকার আন্দোলনের জন্য। যাই হোক, কিন্তু তখন কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষেই সবাই খুন হয়েছে বা মার্ডার করেছে। তার পরবর্তী সময়ে যখন এটা পরিস্থিতিটা সামাল হলো, তখন কিন্তু এই সাম্প্রদায়িক যে ইস্যুটা তখন তৈরি হলো এবং হিন্দুদের নির্যাতন শুরু হলো বা বিভিন্ন সম্প্রদায় বা সংগঠন এই হিন্দুদের নির্যাতন শুরু করলো। তারপরে আমরা এই যে আপনি যে বললেন যে জুলাই বিপ্লবে আমরা কেন এখন কথা বলতেছি না বা অধিকার নিয়ে কথা বলতেছি। ভাই, আমার ধর্মের ভাইদের বা আমার বোনদের যদি ধর্ষণ করা হয়, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, তখন জুলাই বিপ্লব যে তারা তাদের নিয়ে উদযাপন করতেছে, কিন্তু এটা তো আমাদের আসলে উদযাপন করা ঠিক না বা এটা আমাদের করাও ঠিক না। এটা তো আমাদের একটা দুঃখের বিষয়। যে পরিমাণে এখন আপনার হিন্দু নির্যাতন হচ্ছে বা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সঠিক বিচার যদি না পাই তাহলে তো আমাদের এই জুলাই বিপ্লবের যে উদযাপনটা সেটা কিভাবে করবো আপনি বলেন? এই বাংলাদেশ, এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আপনার কাছে কি মনে হয় যে এ দেশটা নিরাপদ? আমাদের অধিকার নেই, আমরা অধিকার নিয়ে কথা বলব নাকি আমাদের অধিকার নেই এইজন্যে আমরা পাশের দেশের সহানুভূতি নেব এবং পাশের দেশের প্রপাগান্ডাকে স্বীকার করে আমার নিজের দেশকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে এবং আপনার অনিরাপদ দেশ হিসেবে প্রমাণ করব? কি মনে হয় আপনি?
কখনোই না। যে ভারতের সহায়তা নিয়ে আমরা একটা প্রোপাগান্ডা সংখ্যালঘুরা এখানে তৈরি করবো, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা, বা এটা কখনো আমরা করব না। কারণ আমরা হিন্দু হই, মুসলিম হই, যা হই না কেন, আমরা কিন্তু চাইবো বাংলাদেশটাকে বিশ্বের দরবারে একটা বড় বা উঁচু জায়গায় রাখতে। কিন্তু আমরা যে আমাদের অধিকারটা, আমি মনে করি যে আমরা যদি সঠিকভাবে পরিচালনা করি বা আমাদের কার্যক্রম চালিয়ে যাই, তাহলে আমরা আমাদের যে অধিকারটা বা আমরা যে দাবিটা করেছি পৃথক নির্বাচন ব্যবস্থা, এটা যদি সরকার সমর্থন করে বা বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন করে, তাহলে আমি মনে করি এটা বাংলাদেশে বসেই সমাধান করা সম্ভব। কিন্তু আপনি যেটা বললেন যে অন্য দেশের সহযোগিতা নিয়ে প্রোপাগান্ডা, এটা কখনো আমরা সৃষ্টি করব না, অতীতে করিনি এবং ভবিষ্যতেও করব না। যা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। আমরা আশা করব বাংলাদেশে যারা অন্য সম্প্রদায়ের রয়েছেন, অন্য ধর্মের রয়েছে, সবাই এই দেশে অধিকার পাক এবং অসাম্প্রদায়িক একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে থাকার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম নিউজ বিডির সাম্প্রতিক সময়ের বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি, ধর্মীয় থেকে শুরু করে সর্বজনীন বিষয় নিয়ে কথা বলছিলাম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের সঙ্গে পুরো সময়টা থাকার জন্য।